জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা সপ্তাহে দুদিন বা তার বেশি সময় তোমাদের সঙ্গে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস। সেই প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে অধ্যায় ভিত্তিক। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12 সেমিস্টার 3-তে ইতিহাসে দ্বিতীয় অধ্যায় ভক্তি ও সুফি আন্দোলন যে অধ্যায় আছে, চ্যাপ্টার আছে, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ঠিক আছে, ক্লাস 12 সেমিস্টার 3 দ্বিতীয় অধ্যায় ইতিহাস ভক্তি ও সুফি আন্দোলন যে চ্যাপ্টার আছে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্য আছে এবং সেখান থেকে অবশ্যই প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়, সে সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং বিষয় এই ক্লাসে আলোচনা করব। ক্লাসটার মূল বিষয়বস্তু হলো ভক্তি ও সুফি আন্দোলন থেকে গুরুত্বপূর্ণ তথ্য। প্রথম তথ্য কি বলছে? ভক্তিবাদের মূল কথা হলো আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, অর্থাৎ মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন। দ্বিতীয়, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে দাক্ষিণাত্যেই প্রকৃতপক্ষে ভক্তি আন্দোলনের সূচনা হয়। সপ্তম থেকে দ্বাদশ শতকে দক্ষিণ ভারতে এই ভক্তি আন্দোলনের সূচনা হয়। মনে রাখবে, ভক্তি আন্দোলন যেটা অধ্যায় তোমাদের আছে, ভক্তি ও সুফি আন্দোলন, ভক্তিবাদ হিন্দু ধর্মের সঙ্গে জড়িত আর সুফিবাদ ইসলাম ধর্মের সঙ্গে জড়িত। 3 নম্বর, তুর্কি সুলতানদের আমলে ভক্তিবাদ ও সুফিবাদ নামে দুটি আন্দোলন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে মিলনের সেতু নির্মাণে যথেষ্ট সাহায্য করেছিল। 4 নম্বর, শৈব নায়নার ও বৈষ্ণব আলোয়ার সম্প্রদায় এই আন্দোলনের সূচনা করে। 5 নম্বর, শৈব নায়নার ও বৈষ্ণব আলোয়ার সম্প্রদায়ের উদ্দেশ্য ছিল বৌদ্ধ ও জৈন ধর্ম থেকে জনসাধারণকে সরিয়ে এনে শিব ও বিষ্ণুর পূজার প্রতি তাদের আকৃষ্ট করা। অর্থাৎ বৌদ্ধ জৈন ধর্মতে যে সমস্ত মানুষ চলে গেছে তাদেরকে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনার জন্য এই ভক্তিবাদ শুরু হয়েছিল। এই হিন্দু ধর্ম থেকেই বিভিন্ন হিন্দু ধর্মের কুসংস্কারের জন্যই আমাদের দেশে বৌদ্ধ এবং জৈন ধর্মের আবির্ভাব হয়। আবার ভক্তিবাদ বা ভক্তি আন্দোলনের সূচনা হয় ওই জৈন ধর্ম বৌদ্ধ ধর্মে যারা গেছে বা যারা আছে তাদেরকে আবার পুনরায় যাতে হিন্দু ধর্মে শিব এবং বিষ্ণুর পুজোর প্রতি আকৃষ্ট করা যায় সেইটাই তারা করেছিল। 6, চতুর্দশ ও পঞ্চদশ শতকে ভক্তিবাদের ব্যাপক রূপ ধারণ করেন, মানে 1400 থেকে 1500 খ্রিস্টাব্দ নাগাদ এই ভক্তিবাদ ব্যাপক রূপ ধারণ করে। 7 নম্বর, ভক্তিবাদীরা একেশ্বরবাদী বিশ্বাসী ছিলেন। তারা মনে করতেন যে ঈশ্বর এক ও অভিন্ন। হিন্দু মুসলিম সকলেই এই মতবাদ সহন করতে পারত। 8 নম্বর, ভক্তিবাদী সাধক ও সাধিকাদের মধ্যে অন্যতম ছিলেন কারা কারা? শঙ্করাচার্য, রামানুজ, রামানন্দ, নানক মানে গুরু নানক, জ্ঞানদেব, নামদেব, শ্রী চৈতন্য মহাপ্রভু, বল্লভাচার্য প্রমুখ। 9 নম্বর, শঙ্করাচার্য দক্ষিণ ভারতে তার অদ্বৈতবাদ প্রচার করে হিন্দু ধর্মকে জনপ্রিয় করে তোলেন। মনে রাখবে, শঙ্করাচার্য দক্ষিণ ভারতে তার অদ্বৈতবাদ প্রচার করে হিন্দু ধর্মকে জনপ্রিয় করে তোলেন।
10 নম্বর, রামানুজ তার শিষ্য রামানন্দ এবং বল্লভাচার্য দক্ষিণ ভারতে বৈষ্ণব ধর্মের ব্যাপক প্রচার করেন। এটা হবে বৈষ্ণব ধর্ম। হ্যাঁ, এটা হবে বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্ম ব্যাপক প্রচার করেন। 11 প্রশ্ন, গুরু নানক একেশ্বরবাদের আদর্শ প্রচার করেন। গুরু নানক একেশ্বরবাদের আদর্শ প্রচার করেন। 12, মীরাবাই প্রেম, ভক্তি ও ভালোবাসার আদর্শ জ্ঞান জনসাধারণের সামনে তুলে ধরেন। মীরাবাইও একটা গুরুত্বপূর্ণ সাধিকা ছিলেন ভক্তিবাদের। তিনি শ্রীকৃষ্ণের প্রেমে আসক্তি ছিলেন এবং তিনি শ্রীকৃষ্ণকেই তার ভক্তিবাদের একজন আদর্শ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছিলেন। শ্রীকৃষ্ণর সঙ্গে তার একটা সুনির্দিষ্ট যোগ ছিল এই ভক্তিবাদের আন্দোলনের প্রচার কার্যে। 13, শঙ্করাচার্য ভারতের 4টি প্রান্তে যোগী মঠ, গোবর্ধন মঠ, শৃঙ্গেরি মঠ এবং সারদা মঠ স্থাপন করেন। 14, ভক্তিবাদের আদি প্রচারক ছিলেন রামানুজ। তার প্রচার কার্যের আদি কেন্দ্র ছিল কাঞ্চি ও শ্রীরঙ্গম, মনে রাখবে। 15, শঙ্করাচার্যের মতে মুক্তির একমাত্র পথ হলো জ্ঞান। অন্যদিকে রামানুজের মতে ভক্তিযোগের মাধ্যমেই প্রকৃত মুক্তিলাভ সম্ভব। অর্থাৎ শঙ্করাচার্য মনে করতেন মুক্তির একমাত্র পথ হলো জ্ঞান, আর রামানুজ এর মতে ভক্তিযোগের মাধ্যমেই প্রকৃত মুক্তিলাভ সম্ভব। 16, ভক্তিবাদের অন্যতম প্রবর্তক ছিলেন রামানুজের শিষ্য রামানন্দ। রামানন্দই প্রথম দক্ষিণ উত্তর ভারতের ভক্তিবাদী আন্দোলনের মধ্যে যোগসূত্র স্থাপন করেন। মনে রাখবে, রামানন্দই প্রথম দক্ষিণ ও উত্তর ভারতের ভক্তিবাদী আন্দোলনের মধ্যে যোগসূত্র স্থাপন করেন। 17, শিখ ধর্মের প্রবর্তক ও মধ্যযুগের ভক্তিবাদের অন্যতম প্রচারক ছিলেন গুরু নানক। শিখ ধর্মের প্রবর্তক ও ভক্তিবাদের অন্যতম প্রচারক ছিলেন গুরু নানক। তার ধর্মাদর্শের মূল কথা ছিল মানব সমাজে সাম্য, মৈত্রী ও পবিত্রতা প্রতিষ্ঠা। 18, গুরু নানকের ধর্মাদর্শের মূল কথা হলো সাম্য, মৈত্রী ও পবিত্রতা প্রতিষ্ঠা। 19, গুরু নানকের ধর্মের মূল কথা ছিল সৎ শ্রী আকাল অর্থাৎ সত্য স্বরূপ ঈশ্বরের আরাধনা করা। 20, গুরু নানকের শিষ্যরা শিখ নামে পরিচিত। 21, গুরু নানকের বাণী বিবৃত আছে গ্রন্থ সাহেব বা আদি গ্রন্থ নামে এক সংকলনে। 22, ভক্তি ধর্মের অন্যতম প্রবক্তা এবং বাংলায় বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন চৈতন্যদেব। মনে রাখবে, ভক্তি ধর্মের অন্যতম প্রবক্তা এবং বাংলায় বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন চৈতন্যদেব বা চৈতন্য মহাপ্রভু, যাকে আমরা বলি। 23, চৈতন্যদেব ও তার অনুগামীরা যে সামাজিক রীতিনীতি মেনে চলার উপর গুরুত্ব দিয়েছিলেন তাই ভক্তিবাদ নামে পরিচিত। 24, চৈতন্যদেব প্রচারিত ভক্তিবাদ গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বা নব্য বৈষ্ণব ধর্ম নামেও পরিচিত। 25, চৈতন্যদেবের জীবনী কাব্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল চৈতন্য চরিতামৃত ও চৈতন্য মঙ্গল। 26, দক্ষিণ ভারতে বৈষ্ণব ধর্ম ভক্তিবাদের প্রচারে
বৈষ্ণব গুরু বল্লভাচার্যর অবদান বিশেষ উল্লেখযোগ্য। 27 মধ্যযুগের ভারতের ভক্তি আন্দোলনের ক্ষেত্রে একটি স্মরণীয় নাম হল মেবারের রানী ও প্রখ্যাত ভজন গায়িকা মীরাবাই। 28 মধ্যযুগের মহারাষ্ট্রের 4টি ভক্তিবাদী সম্প্রদায়ের উদ্ভব ঘটে। এগুলি হল মহানুভব, বারকরি, ধারকরি ও দত্তাত্রেয়। মনে রাখবে, ইম্পর্টেন্ট এটা। 29 মহারাষ্ট্রে ভক্তিবাদী আন্দোলনের প্রাণপুরুষ বলা হয় জ্ঞানদেব বা জ্ঞানেশ্বরকে। 30 জ্ঞানদেব গীতার একটি ভাষ্য রচনা করেন যা জ্ঞানেশ্বরী নামে পরিচিত। 31 জ্ঞানদেবের পর মহারাষ্ট্রে বারকরি আন্দোলনের শ্রেষ্ঠ প্রচারক হলেন নামদেব। 32 মহারাষ্ট্রের ধারকরি আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন বিশিষ্ট সাধক, দার্শনিক, কবি ও আধ্যাত্মিক গুরু রামদাস স্বামী বা সমর্থ রামদাস। তিনি রাম ও হনুমানের ভক্ত ছিলেন। 33 মহারাষ্ট্রে ভক্তিবাদী আন্দোলনের মূল সুর ছিল ঈশ্বর উপলব্ধি ও সামাজিক সাম্য প্রতিষ্ঠা। 34 সুফিবাদের উৎপত্তি হয়েছিল প্রতিবাদের সূত্রে। সুফিবাদের উৎপত্তি হয়েছিল প্রতিবাদের সূত্রে। এই প্রতিবাদ ছিল কি? ইসলামের ধর্মীয় বিচ্যুতির বিরুদ্ধে মুহাম্মদের শিষ্যদের ধর্মীয় বিচ্যুতির বিরুদ্ধে এই প্রতিবাদ ছিল। 35 সুফিরা কোরআনের মর্মবাণীকে উপলব্ধির মাধ্যমে জানার ওপর জোর দিতেন। 36 বিখ্যাত ইসলামীয় পণ্ডিত আল গজ্জালির ব্যাখ্যা সুফিবাদকে শক্তিশালী করে। 37 অনেক ঐতিহাসিক মনে করেন যে সুফিবাদের ওপর বৌদ্ধ ও হিন্দু প্রভাব বিদ্যমান। 38 সুফি কথাটির উদ্ভব সম্বন্ধে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। অনেকের মতে সাফা বা পবিত্রতা থেকে সুফি কথাটি এসেছে। কেউ কেউ আবার বলেন সাপ বা সারিবদ্ধভাবে দণ্ডায়মান মানুষদের মধ্যে শীর্ষ বা প্রধান কথাটি থেকে সুফি কথাটি এসেছে। 39 গভীর ধর্মাভাবে উদ্বুদ্ধ সুফিরা সর্বক্ষণ ঈশ্বর চিন্তা করতেন। তারা মনে করতেন যে এক মুহূর্তের জন্য ঈশ্বরের কথা বিস্মৃত হওয়া উচিত নয়। তারা ঈশ্বরের নামগান করে সঙ্গীত ও নৃত্য করতেন। এই প্রথাকে তারা সমা বলেন। ঠিক আছে, তাহলে গভীর ধর্মভাবে উদ্বুদ্ধ সুফিরা সর্বক্ষণ ঈশ্বর চিন্তা করতেন। তারা মনে করতেন যে এক মুহূর্তের জন্য ঈশ্বরের কথা বিস্মৃত হওয়া উচিত নয়, মানে ভুলে থাকা উচিত নয়। তারা ঈশ্বরের নামগান করে সঙ্গীত ও নৃত্য করতেন। এই প্রথাকে তারা সমা বলেন। এরপরে 40 সুফিবাদের অনুগামীদের বলা হয় ফকির বা দরবেশ। 41 সুফিরা খানকা বা আশ্রম জীবনে বিশ্বাসী ছিলেন। 42 খ্রিস্টীয় অষ্টম শতকে সুফি সাধকরা ভারতে প্রবেশ করতে থাকে। 43 সুফিরা দুটি সম্প্রদায় বিভক্ত ছিল, বাসরা ও বেসরা। 44 যারা শরীয়ত বা ইসলামীয় আইন মেনে চলতেন তাদের বলা হতো বাসরা। অন্যদিকে যারা কোনো প্রকার আইন মেনে চলতেন না তাদের বলা হতো বেসরা। 45 দ্বাদশ শতকে সুফির অন্তত 14টি সম্প্রদায় বা সিলসিলায় বিভক্ত ছিল। এর মধ্যে দুটি সিলসিলা ভারতে খুবই উল্লেখযোগ্য ছিল। একটা ছিল চিস্তি সিলসিলা আর 2 নম্বর ছিল সুহারবর্দী সিলসিলা।
ভারতে চিশতি সিলসিলা বা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। আর 47-এ উত্তর ভারতে সুফিবাদের বিশিষ্ট প্রচারক ছিলেন কুতুবউদ্দিন ফাকির শিষ্য ফরিদ উদ্দিন গঞ্জ-ই শাকর। তিনি বাবা ফরিদ নামেও পরিচিত ছিলেন। এরপরে 48, চিশতি সম্প্রদায়ের বিখ্যাত সন্ত ছিলেন হজরত নিজামুদ্দিন আউলিয়া। 49, নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য শেখ নাসিরউদ্দিন চিরাগি দিল্লি বা দিল্লির আলো বলে পরিচিত ছিলেন। 50, বাংলায় চিশতি ভাবধারার প্রসার ঘটান শেখ সিরাজউদ্দিন আখি সিরাজ। 51, সুহারবর্দী সম্প্রদায়ের প্রাণপুরুষ ছিলেন শেখ শিহাবুদ্দিন সুহারবর্দী। 52, চিশতি ও সুহারবর্দী সিলসিলা ছাড়া আরও কয়েকটি উল্লেখযোগ্য সিলসিলা বা সম্প্রদায় হল কাদেরি সিলসিলা, সাত্তারি সিলসিলা ও ফিরদৌসি সিলসিলা এবং নকশবন্দি সিলসিলা ইত্যাদি। 53, সুফিবাদের প্রভাবে ইসলামের কি হয়? ভারতীয়করণ ঘটে। তবে দেখতে পেলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সেমিস্টার 3-তে 12 ক্লাসে যে ভক্তি ও সুফি আন্দোলন আছে দ্বিতীয় অধ্যায়, সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য দেখলে। এরপরে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, বিবৃতি ব্যাখ্যা, শূন্যস্থান পূরণ, ডায়াগ্রাম ভিত্তিক, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস, আরও যে বিভিন্ন ধরনের প্রশ্ন হয় সেগুলো সম্পর্কে। তোমরা যারা এখনও নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি ফার্স্ট চ্যাপ্টার ইতিহাসের ক্লাস করিয়েছি, সম্পূর্ণ এমসিকিউ কভার করেছি, আমার প্লেলিস্টে সাজানো আছে, তোমরা যারা দেখোনি তারা দেখতে পারো। আর যাদের রাষ্ট্রবিজ্ঞান এবং ভূগোল আছে তাদের ক্লাসও ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, প্লেলিস্ট আছে, গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ।